আহিল তো পুরো অবাক, এমন ঘটায় যেই আয়েশা কোনো দিন কাওর সাথে উঁচু গলায় কথা বলেনি সে চর মারল। আহিল বলল, আহিল, আয়েশা কি করছোটা কি? রিয়ার গায়ে হাত তুললে কেন তুমি? আয়েশা, যা করেছি বেশ করেছি। রিয়া, দেখেছি সাহিল কেমন ব্যবহার করছে আমার সাথে। ন্যাকা কান্না করে। আয়েশা, লজ্জা করে না তোমার এভাবে অন্যের স্বামীর গায়ে ঢলে পড়তে? এতটাই বেহায়া তুমি যে কালকে বারণ করার পরও আবার চলে এসেছ। আহিল, জাস্ট স্টপ ইট আয়েশা। আর একটা বাজে কথা তুই বলবি না রিয়ার ব্যাপারে। আয়েশা, কেন? কে হয় ও তোমার? আহিল, বেস্ট ফ্রেন্ড হয় ও আমার, সো আর একটা বাজে কথা নয়। আয়েশা, ওহ আচ্ছা, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরলে কোনো দোষ নেই, আমি কিছু বলতে পারবো না কারণ ও তোমার বেস্ট ফ্রেন্ড। আর আমি? আমাকে যদি আমার বেস্ট ফ্রেন্ড জড়িয়ে ধরে তাহলেই দোষ, আমার কোনো কথা সেখানে তুমি শুনবে না, তোমার বেলা 7 খুন মাফ। আহিল, আয়েশা চিল্লিয়ে। আহিল আয়েশার দিকে হাতের পিছন পিঠ করে মারতে গিয়েও থেমে গেল। আয়েশা কিছুটা চমকে আহিলের হাতের দিকে তাকালো আর বলল, আয়েশা, আজ আপনি বুঝিয়ে দিলেন যে কে আপনার জন্য প্রয়োজন, কার গুরুত্ব আপনার জীবনে বেশি। এ পৃথিবীতে সবার গুরুত্ব আছে আপনার জীবনে, প্রয়োজন আছে কিন্তু আমার নেই। আমি নেহাতি একজন আশ্রিতা। আশ্রিতা বললে ভুল হবে, আমি তো আপনার থেমে গেল। প্রতিশোধ নিতে বিয়ে করেছেন তাই না? যদিও আমি জানি না কোনো ভুলের শাস্তি আপনি আমাকে দিচ্ছেন, তবুও বলছি প্রতিশোধ নেওয়া হয়ে গেলে আমায় বলে দেবেন, আমি আপনার জীবন থেকে চলে যাব, কোনো দিন ফিরে আসব না, হারিয়ে যাব চিরতরে। একটু একটু করে পিছোচ্ছে, হারিয়ে যাব। দৌড়ে বেরিয়ে গেল। আহিল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। যখনই মনে হয় সব ভুলে আয়েশাকে আপন নেবে তখনই সব ওলট পালট হয়ে যায়। আহিলের চোখের সামনে রিক আর আয়েশার কথোপকথনের কথা মনে পড়লেই আহিল আবার নিজেকে শক্ত করে নেয়। আর ওই মুহূর্তেই, আরোহী, আমি জানতাম রিয়া, তুমি ঠিক আসবে। আমার ভাইয়া আর বৌমনির সম্পর্কটা তো তোমাকে ভাঙতেই হবে তাই না? রিয়া, কি বলতে চাইছ তো তুমি? জ্যাক, কেন গত রাতে তুমি যেটা করেছ সেটার কথা বলতে চাইছি আমরা। আহিল, এখন তোরা ও শুরু করলি আয়েশার মতো? কি করেছে রিয়া, কিসের কথা বলছিস তোরা? জ্যাক, কালকে তুই একটা হোটেলে ছিলিস মনে আছে তোর? আহিল, হ্যাঁ, আমি তোকে ফোন করার পর ওই হোটেলটায় গেছিলাম আর ওখানে রিয়াও ছিল। আর ওখানে গিয়ে বেশি ড্রিঙ্ক করার ফলে আমার কোনো হুঁশ ছিল না, বাট আগে কোনো দিন আমার এমন হয়নি। তারপরে কি হয়েছে আমার কিছুতেই মনে পড়ছে না, আজকে সকাল থেকে মনে করার চেষ্টা করছি বাট। জ্যাক, তারপর কি হয়েছিল আমি বলছি। আমি তোর কল রাখার পর বুঝতে পারি তুই রেগে আছিস আর হোটেলে যাবি, ড্রিঙ্ক করবি, এটা তোর অভ্যেস। তাই আমি তোর লোকেশন ট্র্যাক করি আর আমিও পৌঁছে যাই তোর হোটেলে। গিয়ে দেখি তুই ড্রিঙ্ক করছিস আর রিয়া তোর পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি আরেকটু কাছে যাই কিন্তু রিয়া যাতে দেখতে না পায় সেভাবেই আড়ালে দাঁড়াই আর দেখি যে রিয়া তোর ড্রিঙ্কে কিছু একটা মেশালো আর তারপর তোকে দিয়ে দিল। তুই ড্রিঙ্কটা হাফ খেয়ে রেখে দিস আর আমি যখন রিয়াকে তোর সাথে দেখি তখনই বৌদিকে ফোন করে দি যাতে আরোহীকে সাথে নিয়ে এখানে চলে আসে। আর তারপরই দেখি রিয়ার ওই কাণ্ড, তুই হাফ ড্রিঙ্ক খেতেই কেমন একটা আচরণ করতে থাকিস আর রিয়া তোকে হোটেলের রুমে নিয়ে যেতে চায়। সেই মুহূর্তেই বৌদি আসে আর তোদের ফলো করে। এদিকে আমি তোর হাফ ড্রিঙ্কের গ্লাসটা নিয়ে সেটার ড্রিঙ্কটা একটা প্যাকেটে ভরে নিই আর তারপর আয়েশা বৌদি যে দিকে গেছে সেদিকে যাই আর গিয়ে দেখি রিয়া তোকে নিয়ে যে রুমে ঢুকেছে সেটা লক করা। আমি দরজা ভাঙতে নিলেই রিয়া দরজা খুলে দেয় আর তারপর থামিয়ে দিয়ে, আরোহী, তারপরে যা হয়েছে সেটা আমি বলছি। রুমে ঢুকেই আমরা দেখি তুই বেহুশ হয়ে বিছানায় পড়ে আছিস আর তোর শার্ট ও খোলা, আর বিছানা থেকে দূরে একটা ক্যামেরা ফিক্স করা যেটা দিয়ে কোনো কিছু রেকর্ড করলে বা ছবি তুললে বিছানায় যা যা হচ্ছে সব বোঝা যাবে। আমার মনে হয় না তোকে আর কিছু বলতে হবে। রিয়া, মমি মিথ্যে, সব মিথ্যে,
কি প্রমাণ আছে? হ্যাঁ জ্যাক, এই যে প্রমাণ, একটা রিপোর্টের কাগজ দেখিয়ে। আহিল, এটা সেই ড্রিঙ্কের রিপোর্ট যেটা তোকে রিয়া দিয়েছিল, স্পষ্ট লেখা ড্রিঙ্কে ড্রাগস ছিল। আরোহী, আর এই যে ভিডিও ক্লিপ, এতে রিয়া যে ড্রাগস মেশাচ্ছে তা দেখা যাচ্ছে। আর যদি বলিস ওই রুমে তোর অবস্থাটা তুই দেখবি, দেন আমার ফোনে সেটার ভিডিও করা আছে, দেখতে পারিস, 12 পর্বে উল্লেখ আছে। আহিল সব প্রমাণগুলো দেখে চোয়াল শক্ত করে চোখ গরম করে রিয়ার দিকে তাকাতেই দেখল রিয়া নেই। জ্যাক, ও শিট, রিয়া কোথায়? আরোহী, পালিয়েছে নিশ্চয়ই। জ্যাক, আহিল, তুই এখন ও বৌদিকে ভুল বুঝবি? আহিল, আমি কালকে যেটা দেখেছি সেটার কি হবে? আরোহী, যদি সেটাই বলিস তাহলে বৌমনি ও তো আজকে তোকে আর রিয়াকে ওভাবে দেখলো, আর গত রাতে যেভাবে দেখেছে সেটা তো তুই নিজেই দেখেছিস। বৌমনি যেটা দেখেছে সেটা কি সত্যি? আহিল, না জ্যাক, তাহলে তো তুই যেটা দেখেছিস সেটা ভুলও হতে পারে। তুই আমাকে সবটা বলেছিস কালকে, আর তাই আমি বলছি, একবার বৌদির কথাটা শোন। অনেকবার তোকে কিছু একটা বলতে চেয়েছে যেটা বলতে পারেনি। আরোহী, এভাবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা আর কতদিন ধরে রাখবি ভাইয়া? তুই বরং একবার অঙ্কুর দার সাথে কথা বল, কারণ ভাইয়ের ব্যাপারে তুই যা যা জেনেছিস তা কিন্তু একটা অজ্ঞাত ব্যক্তির থেকে। মিথ্যে ও তো হতে পারে। যা সবসময় আমরা দেখি বা শুনি তা ঠিক হয় না, তার জন্য যথাযথ যুক্তি দরকার, যেটা আমি আর জ্যাক তোকে রিয়ার ব্যাপারে দিলাম। কিন্তু ওই লোকটা তো প্রমাণ দেখিয়েই কোনো পাত্তা নেই, তোর সামনে পর্যন্ত আসেনি। তাহলে কেন তুই বৌমনির থেকে ওই লোকটাকে বেশি গুরুত্ব দিচ্ছিস? বৌমনি কি তাহলে সত্যি বলল এখন আর তুই বৌমনিকে ভালোবাসিস না? বৌমনির কি কোনো গুরুত্ব নেই, কোনো প্রয়োজন নেই তোর জীবনে? আহিল, আরু, তুই জানিস না আমি আয়েশাকে কতটা ভালোবাসি? আরোহী, ভালোবাসলে বিশ্বাস করতিস ভাইয়া, যেটা তুই করছিস না। সব ক্লিয়ার করতে হলে তোকে বৌমনির সাথে কথা বলতে হবে। আহিল, কিন্তু তার আগে বল, তুই কি করে জানলি আমার আর আয়েশার বিয়ে হয়ে গেছে? জ্যাককে উদ্দেশ্য করে। জ্যাক, আমি মানে? আরোহী, আমি বলেছি। আহিল, তুই কিন্তু কি করে? আরোহী, তোর ফোন থেকে জ্যাকের সাথে কথা বলার পর জানতে পারলাম যে তোকে বৌমনির ব্যাপারে অনেক ছবি পাঠানো হয়েছে, আর ভয়ে আর এখানে এই জন্যই তুই এমন ব্যবহার করছিস। তাই জ্যাক এখানে আসে আর আমরা প্ল্যান করে ওই দিনের ঘটনাটা ঘটাই। আহিল, তার মানে তুই সবটা জানতিস? আরোহী, এখন যা তুই বৌমনি কিন্তু কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে, মনে হয় ঘরেই গেছে। আহিল আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল, আর জ্যাক এসে আরোহীর কাঁধে হাত রাখল। আরোহী, জানি না কবে সব ঠিক হবে। জ্যাক, ডোন্ট বি আপসেট আরু, সব ঠিক হয়ে যাবে। আরোহী, সেটাই তো চাই। আহিল ঘরে এসে দেখল আয়েশা কোথাও নেই। আহিল ভাবল হয়তো ওয়াশরুমে আছে, কিন্তু সেখানেও নেই আয়েশা। হঠাৎই আহিল ফোপানোর আওয়াজ শুনতে পেল ব্যালকনি থেকে। গিয়ে দেখল আয়েশা হাঁটু মুড়ে বসে রয়েছে আর ফোপাচ্ছে। আহিল গিয়ে কোনো কথা বলল না, সরাসরি আয়েশাকে কোলে তুলে নিল। আয়েশা তো পুরো অবাক, হঠাৎ করে এভাবে আহিলের কোলে নেওয়ার মানে খুঁজে না পেয়ে চুপ থাকলেও কিছুক্ষণ পর ছুটোছুটি করতে লাগল। আয়েশা, কেন কোলে নিয়েছেন আপনি আমাকে? ছাড়ুন, ছাড়ুন বলছি, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। নামান আমাকে। কি হলো, কথা কানে যাচ্ছে না? আহিল আয়েশার কথার তোয়াক্কা না করে আয়েশাকে রুমে নিয়ে গিয়ে সোজা বেডে বসিয়ে দিল, আর আয়েশার দুগালে হাত দিতেই আয়েশা ঝাড়া দিয়ে আহিলের হাত সরিয়ে দিল আর বলল, আয়েশা, তো এখন কি আপনি আবার আমাকে ভোগ করতে এসেছেন? আহিল, আয়েশা, বেশি কথা বলছো তুমি। আয়েশা, হ্যাঁ, সবসময় তো আমিই বেশি বলি, ভুল করি, সব দোষ তো সবসময় আমার, তাই না? আপনার কোনো দোষ নেই,
আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরতে পারেন, তাতে আপনাকে কিছু বলা যাবে না, আর না আপনার ফ্রেন্ডকে, কিন্তু আমাকে যদি আমার বেস্ট ফ্রেন্ড জড়িয়ে ধরে তাহলে আমি বাজে মেয়ে, নষ্ট মেয়ে, আমার উপর হাত তোলা যায়। ঠিকই তো বলেছেন, নষ্ট মেয়ে বলেই তো আজকে নিজের রক্ষিত। আয়েশা নিজের কথা শেষ করবে তার আগেই আহিল আয়েশার মাথার পিছন দিকটা ধরে নিজের সামনে এনে আয়েশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আহিল আয়েশার ঠোঁট দুটো আঁকড়ে ধরেছে। আয়েশা নড়াচড়া করতে পারছে না, কারণ আহিল আয়েশার মাথার পিছনটা যেমন ধরে আছে তেমন এক হাত দিয়ে আয়েশার দুটো হাতও ধরে আছে। আস্তে আস্তে আয়েশার ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল, আর তার মধ্যে আহিলের ঠোঁট তীব্র থেকে তীব্রভাবে প্রবেশ করতে লাগল। কিছুক্ষণ বাদে আহিল আয়েশার হাত দুটো ছেড়ে দিতে আয়েশার হাতটা আপনা আপনি আহিলের বুকে চলে যায়, তারপর আস্তে আস্তে আহিলের কলার চেপে ধরে আয়েশা। আয়েশা অনুভব করছে আহিলের এই স্পর্শ ভালোবাসার, এতে নেই কোনো প্রতিশোধের আগুন, না আছে কোনো রাগ। আয়েশা ও আহিলের সাথে সমানভাবে তাল মিলিয়ে চলেছে, কিন্তু আস্তে আস্তে আয়েশার শরীর নেতিয়ে পড়তেই আহিল আয়েশার কোমর জড়িয়ে ধরে, বসা অবস্থাতেই আয়েশাকে আরো কাছে টেনে নেয়। আহিল আস্তে আস্তে আয়েশার ঠোঁট জোড়া ছেড়ে আয়েশার গলায় চিবুক বেয়ে নামে, নিজের উষ্ণ পরশ দিতে থাকে আর ঠোঁট বুলাতে থাকে। তারপর ঘাড়ের কাছে গিয়ে হালকা একটা কামড় দেয় আর মাথা তুলে আয়েশার গলা থেকে সরে এসে দেখে আয়েশা চোখ বুজে রয়েছে আর আয়েশার চোখটা ভেজা। আহিল আয়েশার দু চোখে চুমু দেয়, তারপর আয়েশার ভেজা কাপা ঠোঁটগুলোয় নিজের বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে থাকে। এতে আয়েশা আরো শক্ত করে আহিলের কলার চেপে ধরে, যা আহিলকে আরো উত্তেজিত করে তোলে, এবং আহিল আবারও আয়েশার ঠোঁটের নেশার মাঝে ডুব দেয়, আবার নিজের আয়ত্তে নিয়ে নেয় আয়েশার ঠোঁট জোড়া। আর আয়েশাও আস্তে আস্তে নিজের এক হাত আহিলের মাথার চুলে ডুবিয়ে দেয় আর এক হাত দিয়ে আহিলের কাঁধের শার্ট খামচে ধরে। এভাবেই একে অপরের মধ্যে মত্ত থাকে, দুজন কাছে টেনে নেয় একে অপরকে। আহিল বিছানায় হেলান দিয়ে বসে আছে আর আয়েশা আহিলের বুকে মাথা দিয়ে রয়েছে। আহিল এক হাতে আয়েশাকে জড়িয়ে রেখেছে। আহিল কিছুক্ষণ পর বলে উঠল, আহিল, সরি আয়ু। আয়েশা কিছু বলল না, চুপ করেই রইল। সেটা দেখে আহিল বলল, আহিল, আয়ু, ট্রাস্ট মি, আমি জানতাম না গত রাতে রিয়া আমার সাথে কি কি করেছে, তাই জন্য তুমি যখন ওর সাথে মিসবিহেভ করলে এতটা রিয়াক্ট করেছি। ও আমার ড্রিঙ্কে ড্রাগস মিশিয়ে দিয়েছিল, তাই আমার কিচ্ছু মনে নেই। আয়েশা, ড্রাগস? আহিলের বুক থেকে মাথা তুলে আহিলের দিকে তাকিয়ে, আহিল, জ্যাক আমার ড্রিঙ্কটা টেস্ট করাতে দিয়েছিল, রিপোর্টে এটাই এসেছে, প্লিজ সরি। আয়েশা, আহিল, আমিও আপনাকে কিছু আয়েশার ঠোঁটে আঙুল দিয়ে দিল। আহিল, তুমি আপনি নয়। আয়েশা, আহিল, বলতে পারল না। আয়েশা কথা শেষ করবে তার আগেই আয়েশার ফোন বেজে উঠল। আয়েশা ফোনটা হাতে নিতেই ভয় ভয় আহিলের দিকে তাকালো আর আহিল জিজ্ঞেস করল, আহিল, কে ফোন করেছে? আয়েশা, দদাদা ভাই, ভয় ভয়। আহিল, রিসিভ করো। আয়েশা, রিসিভ করব? আহিল, রিসিভ করো, না হলে ফোনটা কেটে যাবে। আয়েশা সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে। আয়েশা, হ্যালো। আয়েশা, কি হো? আয়েশার হাত থেকে ফোনটা পড়ে যেতেই আহিল জিজ্ঞেস করল, আহিল, কি হয়েছে? কি বলল অঙ্কুর? আয়েশা কিছু না বলেই কাঁদছে। আয়েশার চোখ মুখ দেখেই আহিল বুঝেছে কিছু একটা হয়েছে। আহিল আবার জিজ্ঞেস করল, আহিল, আয়ু, কি হয়েছে বলবে তো আমায়? আয়েশাকে ঝাঁকিয়ে, আয়েশা, দদাদা ভাই। আহিল, কি হয়েছে অঙ্কুরের? আয়েশা, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আহিল, হোয়াট? আয়েশা কান্নায় ভেঙ্গে পড়ল আর আহিল ও কিছুটা স্তব্ধ হয়ে রইল। পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে আয়েশাকে বলল, আহিল, আয়ু, শক্ত হতে হবে তোমায়, কিছু হবে না অঙ্কুরের, তুমি বলো কোনো নার্সিংহোমে আছে অঙ্কুর? আয়েশা, ফোনটা বাবা করেছিল, বাবা বলল নার্সিংহোমে রয়েছে। আহিল, রেডি হয়ে নাও, আমরা এক্ষুনি বেরাবো। আহিল রেডি হতে চলে গেল। এদিকে আয়েশা ও নিজেকে শক্ত করে রেডি হয়ে নিল।
কিন্তু আয়েশার চোখের জল কিছুতেই বন্ধ হচ্ছে না। আহিল রেডি হয়ে দেখল আয়েশা এখন ও কাঁদছে। আহিল, আয়ো প্লিজ কেঁদো না, আমি তো বললাম কিচ্ছু হবে না অঙ্কুরের, সব ঠিক হয়ে যাবে, আর এখন মাকে কিছু জানাতে হবে না, না হলে টেনশন করবে, আরুকে আমি বাড়ি থেকে বেরিয়ে কল করে জানিয়ে দেব। আয়েশা প্রত্যুত্তরে শুধু মাথা নাড়ল আর আহিল আয়েশার চোখের জলটা মুছিয়ে দিয়ে বেরিয়ে গেল আয়েশাকে নিয়ে। ইন নার্সিংহোম। আয়েশা আর আহিল নার্সিংহোমে এসে রিসেপশনে গিয়ে অঙ্কুরের নাম বলতেই রিসেপশনিস্ট আইসিইউতে যেতে বলে দেয় আর ওরা সেই ফ্লোরে চলে যায়। অঙ্কুরের আইসিইউর সামনে যেতেই দেখে আয়েশার বাবা ডাক্তারের সাথে কথা বলছে আর আয়েশার মা চেয়ারে বসে কাঁদছে। আয়েশা গিয়ে ওর মায়ের পাশে বসলো আর আহিলও হাঁটু গেড়ে বসলো আয়েশার মায়ের সামনে আর হাত দুটো ধরল। আয়েশার মা, আহিল, আহিল বাবা দেখো না আমার অঙ্কুর, বলেই কাঁদতে লাগলেন। আহিল, আমি আছি তো মাম, তুমি তোমার এই ছেলেকে বিশ্বাস করো তো? কিচ্ছু হবে না অঙ্কুরের। আয়েশার মা, হম্মম। ডাক্তার, দেখুন, আপনার ছেলে তো মাথায় গুরুতর চোট পেয়েছে, তাই আমাদের অপারেশন করতে হবে, আর আপনাদের এর জন্য রিসেপশনে টাকা জমা করতে হবে। আয়েশার বাবা, কত টাকা লাগবে? ডাক্তার, 5 লাখ। আয়েশার বাবা, এত টাকা? আহিল পাশ থেকে শুনতে পেল আয়েশার বাবাকে ডাক্তার টাকার ব্যাপারে কিছু একটা বলছে। আহিল দ্রুত উঠে ডাক্তারের সামনে দাঁড়াতেই ডাক্তার বলল, ডাক্তার, আরে স্যার আপনি এখানে কেন? আপনার কি কোনো পেশেন্ট অ্যাডমিট আছে নাকি? তাহলে আমরা দ্রুত চিকিৎসা করার ব্যবস্থা করব। আহিল, হমম, এই কেবিনে যে আছে তার চিকিৎসায় যেন কোনো কমতি না থাকে। ডাক্তার, কে হয় উনি আপনার? আহিল, বেস্ট ফ্রেন্ড, আমার ভাইয়ের থেকে কোনো অংশে কম নয়, তাই টাকার কোনো চিন্তা আপনাদের করতে হবে না, আমি ওকে সুস্থ দেখতে চাই। আয়েশা অবাক। আহিল আয়েশাকে এত কিছু বলেছিল ওর পরিবারের ব্যাপারে আর এখন নিজেই ছুটে এসেছে। আয়েশা জানে বরাবরই ওর মা আহিলকে ভালোবাসে, বিশ্বাস করে, কোনো খারাপ কিছু কখনো মানতে রাজি হয় না আহিলের ব্যাপারে। এখন যদি বিয়ের রাতের ঘটনা জানে বা আহিল কিভাবে ওকে বিয়ে করেছে এটা জানে তাহলে হয়তো অনেক কষ্ট পাবে। আয়েশা চুপ করেই রইল, কারণ আহিলের চরিত্রটা আয়েশার বোধগম্য হচ্ছে না। আহিল মাঝে মধ্যে ওকে কাছে টেনে নিচ্ছে, আবার কিছু একটা কারণে পরক্ষণেই ওকে দূরে সরিয়ে দিচ্ছে, এমনকি গায়ে হাত পর্যন্ত তুলেছে আহিল। আয়েশা, কিছু একটা কারণ তো আছেই যার কারণে আহিল এমন করছে। রিক ওভাবে মিথ্যে বলল আর রিয়া ও সেই দিনেই আহিলের সাথে ওমন করল, এগুলো কি নেহাতি কাকতালীয় নাকি এর ভিতরে কোনো সংযোগ আছে? দা ভাই তো খুব ভালোভাবে ড্রাইভ করে, তাহলে আজ হঠাৎ করে কি করে অ্যাক্সিডেন্ট করল? কিছু বুঝতে পারছি না আমি, কিচ্ছু না। মনে মনে আরোহী আর জ্যাকও এসে গেছে ইতিমধ্যে। আরোহী আয়েশার মার অপর দিকে বসল আর জ্যাক গিয়ে আহিলের পাশে দাঁড়াল। কিছুক্ষণ পরেই ডাক্তার বেরিয়ে এলো আর বলল, ডাক্তার, চিন্তা বা ভয়ের কিছু নেই, উনি এখন বিপদ মুক্ত, আপনারা শুধু ওনার মেডিসিনগুলো এনে দেবেন যা আপনাদের নার্স দিয়ে দেবে। আহিল, আমরা ওকে দেখতে যেতে পারি? ডাক্তার, হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যেই ওনাকে কেবিনে শিফট করে দেব, আপনারা দেখে আসবেন। ডাক্তার চলে যেতেই নার্স এসে বলল, নার্স, পেশেন্টর জন্য এই ওষুধগুলো এনে দেবেন প্লিজ। জ্যাক, হম, আমি যাচ্ছি, প্রেসক্রিপশনটা নিয়ে। আহিল, তুই কেন যাবি? তুই থাক, আমি যাচ্ছি। জ্যাক, আরে না না, এখন এখানে সবার তোকে প্রয়োজন, তুই থাক, আমি নিয়ে আসছি। জ্যাক বেরিয়ে গেল আর আহিল গিয়ে আয়েশার পাশে বসল। অন্যদিকে আয়েশার মা বাবার পাশে আরোহী বসে আছে। আয়েশা একমনে কিছু একটা ভাবছে বসে বসে। আয়েশা, বাবা মা এতটা স্বাভাবিক কি করে রয়েছে আহিলকে দেখে? সেই দিন তো দাভাই মারতে গেছিল আহিলকে আর বাবা ও প্রচণ্ড রেগে ছিল বলে মনে হয়েছে, তাহলে আজ কেন কোনো প্রতিক্রিয়া নেই বাবার মধ্যে? মনে মনে
আয়েশার ভাবনায় ছেদ পড়ল কাঁধে আহিলের স্পর্শে। আয়েশা নিজের চোখের জল মুছে নিল আর আহিল বলল, আহিল, কি ভাবছ এত? অঙ্কুর তো সুস্থ হয়ে যাবে এবার, বিপদ মুক্ত ও এখন। আয়েশা, কিছু না। আরোহী, ভাইয়া, বৌমনি বা তোর কাউর তো কিছু খাওয়া হয়নি সকাল থেকে, আমি কিছু নিয়ে আসছি। আহিলদের কাছে এসে, আহিল, একা যাবি কেন? আমি যাচ্ছি, চল। আরোহী, আচ্ছা আয়, আমি এগোচ্ছি। আরোহী এগিয়ে গেল আর আহিল আয়েশাকে বলে আরোহীর পিছনে চলে গেল। আরোহী বাইরে বেরিয়ে দেখল জ্যাক আসছে, আর ওর দিকে তাকিয়ে ইশারা করছে যে, জ্যাক, তুমি বাইরে কেন? ইশারায় আরোহী উত্তর দিতে যাবে তার আগেই আরোহীর মুখে আতঙ্কের একটা ছাপ পড়ে গেল। আরোহী ছুটে গেল জ্যাকের দিকে। আহিল বাইরে আসতেই দেখল আরোহী ছুটে যাচ্ছে। সামনে তাকাতে দেখল জ্যাকের দিকে ছুটে যাচ্ছে, আর এদিকে জ্যাক আরোহীকে নিজের দিকে ছুটে আসতে দেখে অবাক হয়ে পাশে তাকাতেই একটা গুলির আওয়াজ হল। আহিল চিৎকার দিয়ে উঠল, আহিল, আরু, জ্যাক! পুরো রাস্তা নির্জন হয়ে গেল। গুলির আওয়াজে কয়েকটা পাখি উড়ে গেল আর কিচির মিচির শব্দ পাওয়ার পর সব স্তব্ধ হয়ে গেছে। আহিল নিজের জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আহিল এগিয়ে যেতেই দেখল আরোহীকে নিয়ে জ্যাক উঠে দাঁড়াচ্ছে। আহিল ওদের দিকে তাকানোর পরই সেই দিকে তাকালো যেদিক থেকে গুলিটা করা হয়েছে। আহিল দেখল একটা গাড়ি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। গাড়ির কাঁচ কালো হওয়ায় কিছু দেখতে পেল না আহিল, কিন্তু এটা ঠিকই বুঝতে পেরেছে গুলিটা ওখান থেকেই করা হয়েছে। আহিল, জ্যাক, ঠিক আছিস তুই? জ্যাক, আমি তো ঠিক আছি, বাট আরো। আরোহী, আরে আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। জ্যাক, তোমার হাতে যে ছিলে গেছে সেটা আমি দেখতে পাচ্ছি। আহিল, ফেরত চল, ব্যান্ডেজ করতে হবে। আহিল, আরোহী আর জ্যাক ফেরত চলে গেল নার্সিংহোমে। সেখানে একটা কেবিনে আরোহী, জ্যাক আর আরোহী রয়েছে। আয়েশা বা কাউকে এখনো কিছু জানায়নি আহিল। আরোহীকে আহিল জিজ্ঞেস করল, আহিল, এবার বল কি করে হলো এগুলো, কি দেখেছিলি তুই? আরোহী, আমি জ্যাককে দেখতেই ওর পাশের দিকে আমার চোখ যায় আর আমি দেখি একটা কালো গাড়ির জানলা থেকে একটা লোক বন্দুক তাক করে রেখেছে জ্যাকের দিকে। জ্যাককে কিছু বলতে গেলে হয়তো লোকটা গুলি করে দিত, তাই আমি নিজেই ছুটে যাই। জ্যাক, তুই কি দেখেছিস গাড়িটাকে? আহিলকে উদ্দেশ্য করে। আহিল, গাড়িটা পুরো কালো ছিল আর গ্লাসটাও কালো। আমি যখন তাকিয়েছি তখন গ্লাসটা উঠে যায় আর আমি ভিতরের কিছুই দেখতে পাই না। জ্যাক, আরোহী, আমাদের এখন যাওয়া উচিত। অঙ্কুর দার হয়তো জ্ঞান ফিরেছে। আহিল, আমি যাচ্ছি, তুই এখানেই রেস্ট কর। আর জ্যাককে উদ্দেশ্য করে, তুই আরুর সাথেই থাক, আর আমি না আসা পর্যন্ত তুই কোথাও যাবি না। আহিল অঙ্কুরের কেবিনের সামনে চলে গেল আর কেবিনে ঢুকে দেখল। আহিল অঙ্কুরের কেবিনের সামনে চলে গেল আর কেবিনে ঢুকে দেখল অঙ্কুরের জ্ঞান ফিরেছে। অঙ্কুরের মাথায় ব্যান্ডেজ করা আর আধশোয়া হয়ে বসে আছে। এক পাশে আয়েশার মা ও আরেক পাশে আয়েশা বসে রয়েছে। আয়েশার মা এখন আর অতটা কাঁদছে না, কিন্তু আয়েশা অঙ্কুরের হাত নিজের মুখের সামনে ধরে কাঁদছে। অঙ্কুর, উফফ বোন, অনেক তো কাঁদলি, আর কত কাঁদবি বলতো? তুই তো এত ছিচ কাঁদুনি ছিলিস না, কবে হলি? আয়েশা, একদম চুপ। তুই ভীষণ বাজে। কে বলেছে ওরমভাবে ড্রাইভ করতে, অন্ধ কোথাকার? অঙ্কুর, আমি মোটেও অন্ধ নই বুঝলি। আয়েশা, আমিও ছিচ কাঁদুনি নই বুঝলি। আহিল, ছিচ কাঁদুনি না, ঝগড়ুটি হবে ওটা, পিছন থেকে। অঙ্কুর আহিলের দিকে তাকিয়ে একবার নিজের বাবার দিকে তাকালো, তারপর আবার আহিলের দিকে তাকালো আর বলল, অঙ্কুর, রাইট। আয়েশা পিছনে ঘুরে আহিলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই আহিল রুমে ঢুকে এসে অঙ্কুরের পাশে দাঁড়ালো আর আয়েশার মাকে বলল, আহিল, দেখেছ মাম? কিভাবে শাকচুন্নির মতো তাকাচ্ছে আমার দিকে?
আয়েশা, কি? আহিল আর অঙ্কুর, কানটা গেল রে, দুজনে একসাথে কানে হাত দিয়ে। আয়েশা ওদের দুজনকে দেখে হেসে দিল আর সঙ্গে সবাই। আহিল আর অঙ্কুর কান থেকে হাত নামিয়ে একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। কিছুক্ষণ কথা বলার পর আহিল বলল, আহিল, এবার আমাদের যাওয়া উচিত, অঙ্কুরের ও তো রেস্টের প্রয়োজন। আয়েশার বাবা, ঠিক কথা, আমরা বরং আবার কালকে আসব ওকে দেখতে। আয়েশা, দা ভাইকে ডিসচার্জ কবে করবে? আহিল, 7 দিন তো এখানে থাকতে হবেই, তারপর ডিসচার্জ করে দেবে। আয়েশার মা, আচ্ছা আহিল, আরোহী আর তোমার ওই ফ্রেন্ডটা কোথায়? আহিল, ওরা কালকে আসবে দেখা করতে, আসলে মম বাড়িতে একা আছে আর আমার সবাই এভাবে একসাথে বেরিয়ে এসেছি, চিন্তা করবে বলে আরোহী আর জ্যাককে আমি পাঠিয়ে দিয়েছি। আয়েশা, ভালোই করেছে মা, আচ্ছা চলো এবার যাওয়া যাক, নিজের মাকে উদ্দেশ্য করে। আয়েশা নিজের মাকে নিয়ে উঠে গেল আর অঙ্কুরকে আসছি বলে বেরিয়ে যেতে লাগল। আয়েশার বাবা ও বেরিয়ে গেল। আহিল ও বেরোতে যাবে ঠিক তখনই অঙ্কুর আহিলের হাতটা ধরল। অঙ্কুরের হাতে সেলাইন লাগানো, যার জন্য অঙ্কুর হাতটা তুলতে পারেনি। হাতটা নিচে থাকা অবস্থাতেই আহিলের হাতের তালু স্পর্শ করেছে। আহিল অঙ্কুরের দিকে ঘুরে তাকিয়ে অঙ্কুরের হাতটা শক্ত করে ধরল আর অঙ্কুর আহিলের হাতের ওপর অন্য একটা হাত রাখতেই আহিল কিছুটা কপাল কুঁচকাল। পরক্ষণেই আহিল চোখ বন্ধ করে অঙ্কুরের হাতের ওপর নিজের অপর হাত রেখে আশ্বাস দিয়ে বেরিয়ে গেল, আর অঙ্কুর একটা দীর্ঘশ্বাস ফেলল। আহিল আয়েশা বাড়ি ফিরে আহিলের মাকে সব খুলে বলল। প্রথমে চিন্তিত হলেও পরে অঙ্কুরের সুস্থতার খবর পেয়ে কিছুটা হলে ও নিশ্চিন্ত হয়েছেন। এরপর আহিল আয়েশা নিজের রুমে চলে যায়, কিন্তু আহিল, আরোহী আর জ্যাক সবার থেকে সকালের ঘটনাটা লুকিয়ে যায়। এইভাবেই সেই দিনটা কেটে যায়। কিছুদিন পর আয়েশা কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে। নিজে রেডি হওয়ার এর সাথে সাথে নিজের মনকেও রেডি করছে আয়েশা। এই কয়েকদিন আহিলের সাথে আয়েশার কোনো ভুল বোঝাবুঝি হয়নি, বরং দিনগুলো মজা খুনসুটি এসব দিয়ে কেটেছে। কিন্তু এসবের মাঝে আয়েশার মাথায় রিকের প্রসঙ্গটা রয়েই গেছে। আয়েশা শুধু মনে মনে চেয়েছে ওর দাদা যেন সুস্থ হয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরুক। সেই বাসনা আয়েশার পূর্ণ হয়েছে গতকাল অঙ্কুর বাড়ি ফিরেছে আর আয়েশা আজকে কলেজ থেকে সিধে নিজের বাড়ি যাবে বলে ঠিক করেছে। তাই নিজেকে তৈরি করছে সত্যর মুখোমুখি হবার জন্য, কারণ আয়েশা জানে এসবের পিছনে কিছু না কিছু তো লুকিয়ে আছেই। এর মধ্যে আবার গতকাল থেকে আহিলকেও কেমন চিন্তিত লাগছে আয়েশার, তেমন কোনো কথা বলছে না, সারাক্ষণ কিছু না কিছু ভেবে চলেছে। আয়েশা, আহিলের হঠাৎ কি হলো? আহিল তো কয়েকদিন বেশ ভালোই ছিল, গতকাল অফিস থেকে ফিরেই কেমন যেন চুপচাপ হয়ে গেল। আমি সামনে গেলেই আমাকে এড়িয়ে যাচ্ছে, ঠিক করে তাকাচ্ছে পর্যন্ত না, কথা তো দূরের কথা, ধুর। আর ভালো লাগছে না। আগে আজকে দা ভাই আর বাবার সাথে রিকের ব্যাপারে, তারপর আহিলকে রিকের ব্যাপারে জানাবো, ওকে তো জানানোই হয়নি। মনে মনে আয়েশা রেডি হয়ে নিচে নেমে গেল। ড্রয়িং রুমে এসেই দেখল কেউ কোথাও নেই, রান্নাঘর থেকে শব্দ আসছে। আয়েশা রান্নাঘরে গিয়ে দেখল আহিলের মা কাজ করছে। আয়েশা জিজ্ঞেস করল, আয়েশা, মা, আহিল কোথায়? আহিলের মা, ওমা, সে কি, আহিল তোকে বলে যায়নি? আহিল তো অফিস চলে গেছে, ওর নাকি একটা ইম্পর্ট্যান্ট কল এসেছিল, তাই আমি তো ভাবলাম তোকে বলে গেছে। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে আয়েশা, ও আর কি বলবে মা, কে বা হই আমি ওর যে আমায় বলবে? যখন ইচ্ছে হয় কথা বলে আর যখন ইচ্ছে হয় না বলে না। মনে মনে আহিলের মা আয়েশার উত্তর না পেয়ে ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আহিলের মা, কি হলো, চুপ করে রইলি যে? আয়েশা, নোনা কিছু না, আমি আসছি মা, আমার লেট হয়ে যাবে কলেজে। আহিলের মা, টিফিন তো নিয়ে যা। আয়েশা, ক্যান্টিনে খেয়ে নেব বলতে বলতেই বেরিয়ে গেল। আহিলের মা, যা। চলে গেল। কিসের যে এত তাড়া এদের কে জানে।
আয়েশা কলেজ চলে এলো, নিজের ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো করে ক্লাস থেকে বেরিয়ে ভাবল, আয়েশা, যাক, ম্যাম আসেনি তাই পরের ক্লাসটা হবে না, আমি বরং এক্ষুনি বেরিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি ফিরতেও পারব। এটা ভাবতে না ভাবতেই আয়েশার ফোনে কল এলো। আয়েশা ব্যাগ থেকে ফোনটা বের করে দেখল আননোন নাম্বার। আয়েশা রিসিভ করতেই বলল, আয়েশা, হ্যালো। অপর প্রান্ত, আপনি আহিলের ওয়াইফ? ছেলে কণ্ঠ, আয়েশা, হ্যাঁ, কিন্তু আপনি কে? অপর প্রান্ত, আমি কে সেটা না জানলেও চলবে, স্বামী সুস্থ দেখতে চাইলে আহিলের অফিসে চলে যান, রাইট নাও। আয়েশা, কিন্তু কে? টুট টুট টুট। আয়েশা, কে ফোন করেছিল এটা? গলার কণ্ঠটাও তো চেনা চেনা লাগল। আহিল। আহিকের কি কোনো ক্ষতি হতে চলেছে? না। আয়েশা সঙ্গে সঙ্গে কলেজ থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ডাকল আর আহিলের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আয়েশা ট্যাক্সি থেকে নেমে কোনো মতে টাকা দিয়ে আহিলের অফিসের ভিতরে ছুটে ঢুকে পড়ল। ওখানে গিয়ে আহিলের কেবিন কোনোটা জিজ্ঞেস করতেই আয়েশাকে ওখানকার স্টাফরা বলে দিল, কিন্তু আয়েশা আহিলের কেবিনের সামনে আসতেই গার্ড বাধা দিল আয়েশাকে। গার্ড, স্যার ভিতরে জরুরি মিটিংয়ে আছেন, আপনি এখন যেতে পারবেন না। আয়েশা, আমি ওনার ওয়াইফ, যেতে দিন আমায়। গার্ড, কিন্তু স্যার কাউকে ঢুকতে দিতে বারণ করেছেন। আয়েশা, আমি তো বললাম আমি ওনার ওয়াইফ, আমাকে ভিতরে যেতে দিন। আয়েশা ধাক্কা মেরে ভিতরে ঢুকতেই যা দেখল তাতে অবাক হয়ে গেল। নিজের অজান্তেই আয়েশার চোখে জল চলে আসলো। আসবে নাই বা কেন, যেই দৃশ্য আয়েশা দেখছে এবং কথাগুলো আয়েশা শুনছে তাতে তো এমনটাই হবে। আয়েশা নিজের চোখ ও কান দুটোকেই বিশ্বাস করতে পারছে না, কারণ সামনে আহিল আর রিয়া একে অপরের অনেক ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। রিয়া তো পুরো আহিলের সাথে মিশে দাঁড়িয়ে আছে আর আহিলের শার্টের বোতাম নাড়াচাড়া করছে এবং হাসছে, আর আহিল রিয়ার কোমর জড়িয়ে ধরে রয়েছে এবং মুচকি হেসে কথা বলছে। আহিল, রিয়া প্লিজ, আর তুইও না, ওই মিডল ক্লাস আয়েশার কথায় রেগে যাচ্ছিস? তোর মনে হয় আমি এই আহিল ওর মতো একটা মিডল ক্লাস মেয়েকে ভালোবাসবে? হা, কোথায় আমেরিকার ফার্স্ট ক্লাস মেয়েরা, আর কোথায় ও? ইভেন তোর মতো একটা মডেল, বিউটিফুল, স্মার্ট মেয়েকে ছেড়ে আমি ওই ওল্ড ফ্যাশন, ব্যাকডিডেড আয়েশাকে ভালোবাসব? নো ওয়ে, বউয়ের মতোই থাকুক, ওকে নিয়ে না, ওকে নিয়ে তো আর আমি রাস্তায় বেরোচ্ছি না। রিয়া, ওহ রিয়েলি, তুই ওকে ভালোবাসিস না? আহিল, নট অ্যাট অল, ওই সব মেয়েরা আমার যোগ্য নয়। আয়েশা, বাহ। আহিল, বাহ। পিছন থেকে হাত তালি দিতে দিতে আয়েশার কণ্ঠস্বর শুনে আহিল আর রিয়া দুজনেই ওর দিকে তাকালো। এতক্ষণ আহিল আর রিয়া এতটাই নিজেদের মধ্যে মত্ত ছিল যে আয়েশার উপস্থিতি টের পায়নি। আয়েশা, এতটাই যখন অপছন্দ তখন আগেই বলে দিতে, অন্তত মিথ্যে আশা নিয়ে বাঁচতাম না যে তুমি আমাকে ভালোবাসো। এতদিন তো আমায় ফ্রড বলেছিলে, আজ তো নিজেই ফ্রড হয়ে গেলে। আহিল, জাস্ট শাট আপ। তোর কোনো অকাদ নেই আমার মুখের উপর কথা বলার। ওই তো মিডল ক্লাস ফ্যামিলি বিলং করিস, তার আবার এত বড় কথা। আরে তোর দাদার ট্রিটমেন্ট হতো না যদি না আমি টাকা দিতাম, সেই তো আমার দয়ায় তোর দাদা বাঁচল, আর তুইও আমার দয়াতেই খাচ্ছিস পড়ছিস ঘুরে বেড়াচ্ছিস। আয়েশা, দয়ার কোনো দরকার ছিল না আমার, ভেবেছিলাম তুমি ভালোবেসে সাহায্য করেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। আর কোনো দিন দয়া দেখাতে হবে না তোমায়, কারণ তোমার লাইফে আর আমি থাকব না। আহিল, বেঁচে যাব আমি। আহিলের শেষের কথাটা শুনে আয়েশা আর এক মুহূর্ত দাঁড়াল না, ছুটে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে। আর আহিল বলল, আহিল, আপদ বিদায় হলো এতদিনে। আয়েশা রাস্তা দিয়ে হেঁটেই নিজেদের বাড়ি চলে গেল। আহিলের বাড়িতে কোনো পরিচয় যাবে? স্ত্রী পরিচয়? হা, আহিল তো ওকে স্ত্রী হিসাবে মানেই না। যেখানে আহিলের উপর অধিকার নেই সেখানে ওর বাড়িতে কি করে থাকবে?
আয়েশা এসব ভাবতে ভাবতেই উপস্থিত হল নিজের বাড়িতে। অবাক হল কিছুটা, কারণ সদর দরজা খোলা। আয়েশা ভিতরে প্রবেশ করতেই আঁতকে উঠল, কারণ সামনে আয়েশা রাস্তা দিয়ে হেঁটেই নিজেদের বাড়ি চলে গেল। আহিলের বাড়িতে কোনো পরিচয় যাবে? স্ত্রী পরিচয়? হা, আহিল তো ওকে স্ত্রী হিসাবে মানেই না। যেখানে আহিলের উপর অধিকার নেই সেখানে ওর বাড়িতে কি করে থাকবে? আয়েশা এসব ভাবতে ভাবতেই উপস্থিত হল নিজের বাড়িতে। অবাক হল কিছুটা, কারণ সদর দরজা খোলা। আয়েশা ভিতরে প্রবেশ করতেই আঁতকে উঠল, কারণ সামনে কালো জামা পরিহিত কিছু লোক অচৈতন্য অবস্থায় পড়ে আছে। আয়েশা ভয়ে ভয়ে এক ঢোক গিলে এগিয়ে যেতেই দেখল আয়েশার বাবা আর দাদা সোফায় বসে আছে। আয়েশাকে দেখেই বলল, অঙ্কুর, তুই এসে পড়েছিস? আয়েশা, এমনভাবে বলছিস যেন আমারই অপেক্ষা করছিলিস। আয়েশার বাবা, আমরা তোর অপেক্ষাই করছিলাম। অঙ্কুর গিয়ে আয়েশাকে ভিতরে নিয়ে এলো আর দরজাটা বন্ধ করে দিল। আয়েশা বলল, আয়েশা, কি হচ্ছে এসব? দরজা কেন বন্ধ করছিস? আর এরা কারা? অঙ্কুর, রিকের লোক। আয়েশা, কি হহ? আয়েশার বাবা, এখনো অনেক কিছু এমন আছে যা তোর জানা বাকি। অঙ্কুর, আগের দিন আহিল জেনেছে, আজ তুই জানবি। আয়েশা, আহিলের নাম আমি আর শুনতে চাই না, ও আমায় না, ও রি। অঙ্কুর, রিয়াকে ভালোবাসে। আয়েশা, তুই জানিস সেটা? কিন্তু কি করে? অঙ্কুর, শুরু থেকে শোন, আজ পর্যন্ত যা যা প্রশ্ন তোর মনে আছে সবকিছুর উত্তর পেয়ে যাবি। আমি যখন নার্সিংহোমে ভর্তি ছিলাম তখন তোরা দেখা করতে গেছিলি। প্রথম দিন যেদিন তোরা কথা বলা শেষে বেরিয়ে গেলি তখন আমি আহিলের হাত ধরি আর ওর হাতে একটা কাগজ দিই, যেটা বাবা আমাকে আহিল আসা মাত্রই দিয়েছিল। ওই কাগজটা আহিল পড়ে দেখে সেখানে লেখা ছিল, আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলে দেখা করবি আমার সাথে, আমি ফোন করব, এখন কাউকে কিচ্ছু জানাবি না, আয়েশা, কেউ না। আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলাম আর তারপর ফ্ল্যাশব্যাক। আহিল অঙ্কুরের ফোন পেয়ে আয়েশাদের বাড়ি যেতেই দেখল সদর দরজা খোলা। আহিল ভিতরে ঢুকে দেখল এদিক ওদিকে অনেক লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। আহিল জিজ্ঞে করল, আহিল, এরা কারা? কি করছেন আপনারা এখানে? অঙ্কুর, এরা আমাদের পাহারাদার আর তোকে সব সত্যি জানানোর চেষ্টা করছি। আহিল, পাহারাদার মানে? আর কিসের সত্যি? অঙ্কুর, শুরু থেকে সবটা বলার জন্যই তো তোকে ডেকে পাঠানো, যেই সত্যিটা তুই এতদিন ধরে জানিস না। তুই মনে করিস আয়েশা তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তোকে ঠকাচ্ছে, তাই তো? আর তার কারণটা হলো তুই যখন আমেরিকা চলে যাস তখন তোর কাছে কিছু ছবি পাঠানো হয় যাতে দেখা যাচ্ছিল আয়েশা একটা ছেলের সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে রয়েছে, আর কিছু ভয়েস যেখানে আয়েশা একটা ছেলেকে আই লাভ ইউ বলেছে। কি ঠিক বললাম তো? আহিল, তুই এসব জানলি কি করে? আয়েশার বাবা, কারণ এই একই জিনিস আমরাও দেখেছি। আহিল, মানে? আয়েশার বাবা, তুমি ছবিতে যে ছেলেটাকে দেখেছ এবং যেই ছেলেটির কণ্ঠ শুনেছ সে আমার আপন ভাইয়ের ছেলে, সম্পর্কে 6 মাসের বড় আয়েশার দাদা। আহিল, হোয়াট? আয়েশার বাবা, আমার ভাইকে আমার বাবা ত্যাজপুত্র করেছিলেন ওর কুকাজ কর্মের জন্য, কিন্তু আমি পারিনি ওর সঙ্গে সম্পর্ক ভাঙতে, তাই আমি ওর সাথে লুকিয়ে সম্পর্ক রাখি। ওর ছেলেই রিক ছোটবেলায় অঙ্কুর আর আয়েশার সাথে বড় হয়েছে। অঙ্কুর আর আয়েশা কেউই জানত না রিকের আসল পরিচয় সম্পর্কে। অঙ্কুর ওদের থেকে বড় ছিল তাই রিকের সাথে অতটা বন্ধুত্ব হয়নি, কিন্তু আয়েশা আর রিকের মধ্যে মাত্র 6 মাসের গ্যাপ থাকায় ওরা এক ক্লাসে পড়ে আর আস্তে আস্তে বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। পরে বড় হয়ে যাওয়ার পর সত্যি জানলেও আমি আর রিক দুজনেই বলি যে রিককে দাদা না বলে বেস্ট ফ্রেন্ড বলেই পরিচয় দিতে। আহিল, তার মানে সেদিন ওই ছেলেটা রিক ছিল আর এই কথাগুলোই আয়েশা আমাকে বলতে চাইছিল আর আমি শুনলাম না।
অঙ্কুর, এখানেই শেষ নয় আহিল, এই যে লোকগুলোকে তুই পড়ে থাকতে দেখছিস এরা সবাই রিকের লোক, আমরা যাতে তোকে সত্যিটা না বলতে পারি সেই জন্য ওদেরকে রেখেছে, আজকে মা ওদের চায় ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়ায় এভাবে পড়ে আছে, আসলে আমি তোকে অনেক আগেই সত্যিটা বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি আমার এই অ্যাক্সিডেন্টটা রিক প্ল্যান করেই করিয়েছে, রিক খুব ভালোভাবেই জানতো তুই ওকে চিনিস না তাই তুই আমেরিকা থাকাকালীন ও আয়েশার পিছনে গুন্ডা লাগায়, আর ভালো সাজার জন্য নিজেই গিয়ে আয়েশাকে বাঁচায় আর ওই ছবিগুলো তোলে, আয়েশাকে বার করে ফোন করে রিক বলতো ওকে আই লাভ ইউ বলতে যা আমি নিজে শুনেছি, আয়েশা খালি বলতো কেন এমন বলছিস, রিকের জোরাজুরিতে বাধ্য হয়ে আয়েশা আই লাভ ইউ বললেও আয়েশা বেস্ট ফ্রেন্ড বলতো যেটা রিক এডিট করে তোকে শুনিয়েছে। আহিল, তুই কি করে জানলি রিক বলেছে তোকে এগুলো? অঙ্কুর, তুই আমেরিকা থেকে ফিরে এসে যে এইভাবে আয়েশাকে বিয়ে করে নিবি এটা রিক ভাবতে পারেনি তাই সেই দিন এসে আমাদেরকে এসব বলে দেয় রাগের মাথায়। আয়েশার বাবা, বিয়ের পরের দিন যে আমি আর অঙ্কুর তোমার বাড়ি গেছিলাম সেটাও রিকের কথায়, ও বলেছিল আয়েশাকে ফেরত নিয়ে আসতে কিন্তু আমি জানতাম তুমি এত সহজে আয়েশাকে ছাড়বে না তাই বেশি জোর ও করিনি আমরা, রিক প্রচুর রেগে ও গিয়েছিল এই জন্যে। অঙ্কুর, রিক চালাকি করে আমাদের সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে আহিল, সেটা তুই আমেরিকা যাওয়ার পরই, আমি আনিকার চলে যাওয়ায় ভেঙে পড়েছিলাম আর সেই সময় ও চালাকিটা করে। আহিল, ওই রিককে তো আমি দেখে নেব। অঙ্কুর, তুই যে সব জেনে গেছি সেটা জানো কেউ না জানে আহিল, আয়েশা ও না, ওকে পড়ে সব জানাবো। আহিল, এখনো অনেক কিছুর হিসাব বাকি অঙ্কুর, যা আস্তে আস্তে আমাকে মেলাতে হবে তুই চিন্তা করিস না। আহিলের চোখ আয়েশার মায়ের দিকে আর বাবার দিকে গেল, আহিল ধীর পায়ে আয়েশার মায়ের কাছে গিয়ে দুহাত ধরতেই আয়েশার মা আহিলকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আহিল, মাম প্লিজ মাম তুমি তো জানো তুমি কাঁদলে আমার ভালো লাগে না, আমি আছি তো মাম সব ঠিক হয়ে যাবে। আয়েশার মা, ওই রিক তোকে আমাদের ব্যাপারে ও ভুল বুঝিয়েছে তাই না? তাই তুই আমাদের সাথে এসে কথা বলিসনি, আয়েশাকে ওভাবে বিয়ে করেছিস। আহিল কি বা উত্তর দেবে আয়েশার মায়ের প্রশ্নের, সত্যি তো আহিল ভুল বুঝেছে, এমনকি ভুল বুঝে আয়েশার গায়ে হাত পর্যন্ত তুলেছে, একটা কথা শোনেনি আয়েশার, বিয়ের দিন রাতে ওরম একটা জঘন্য অপরাধ করেছে, আয়েশার মাকে সামাল দেওয়ার জন্য বলল। আহিল, মাম ওসব কথা বাদ দাও এখন তো আমি সবটা জানি তাই না? তাহলে তুমি কেন এত চিন্তা করছো? বিশ্বাস করো না আমায়? আহিলের এ কথা বলতেই আয়েশার বাবা আহিলের কাঁধে হাত রাখল আর আয়েশার মা বলে উঠল। আয়েশার মা, তোকে বিশ্বাস করব না এটা হতে পারে? নিজের থেকে ও বেশি বিশ্বাস করি তোকে, তুই ও তো আমার একটা ছেলে। আহিল এসে অঙ্কুরকে জড়িয়ে ধরল, অনেকদিন পর দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরল, আহিলের ইচ্ছা করছে অঙ্কুরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে, আহিলের বুকের ভিতরটা যে ফাত ফাত করে জ্বলে যাচ্ছে, আহিল নিজেকে সামলে বলল। আহিল, নিজেদের খেয়াল রাখবি, কালকের মধ্যেই আমি ব্যবস্থা করব, চিন্তা করিস না। আহিল বেরিয়ে গেল, আর চলে এলো বাড়িতে কিন্তু বাড়ি এসে আয়েশার মুখোমুখি হওয়ার সাহস করতে পারেনি, বিবেকে বাঁধছে আহিলের তাই আয়েশা সামনে এলেই ওকে এড়িয়ে যাচ্ছে, রাতে ছাদে দাঁড়িয়ে আহিল সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। আহিলের ভিতরটা অনুশোচনার আগুনে পুড়ে যাচ্ছে, আহিল ভাবছে এ কেমন ভালোবেসেছে ও আয়েশাকে যেখানে কোনো বিশ্বাসই নেই, ভালোবাসায় তো বিশ্বাস শব্দটাই আসা উচিত না সেখানে আহিল তো বাড়াবাড়ি করে ফেলেছে, একদিকে আহিল নিজের ভালোবাসাকে বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে এই দোটানায় ভুগেছে আর একদিকে আয়েশা এত কিছুর পর ও আহিলকে ভালোবেসে গেছে, এক বাড়িতে রয়ে গেছে বিনা কোনো কথা বলে, আহিলের মনে প্রশ্ন আসছে, সত্যি কি ও আয়েশাকে ভালোবাসে? ভালোবাসলে এমনটা কি করে করল ও, কই আয়েশা তো এমন করেনি, তার মানে কি আহিল আয়েশাকে কোনো দিন ভালোইবাসেনি? আয়েশা একাই ভালোবেসে এসেছে?
আহিলের ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, কিন্তু ওকে যে এখনো অনেক কিছুর হিসাব মেলাতে হবে, আয়েশাকে আর আয়েশার ফ্যামিলিকে রক্ষা করতে হবে। এভাবেই কেটে গেল রাতটা আহিলের। পরের দিন সকালে অঙ্কুর বসেছিল সোফায় আর চারিদিকে গার্ডগুলো ঘোরাফেরা করছে। সে সময় ওর ফোনে আহিলের কল আসে। ফোন সাইলেন্ট থাকায় গার্ডরা শুনতে পায়নি। অঙ্কুর সঙ্গে সঙ্গে কানে থাকা ব্লুটুথে কলটা রিসিভ করল। হম বলতেই আহিল বলতে শুরু করল, আহিল, অঙ্কুর, লিসেন কেয়ারফুলি। এখন আমি যা যা বলবো তাতে তুই কোনো রিয়াক্ট করবি না, জাস্ট চুপচাপ শুনে যাবি। আমার পিএ রিয়া আজকে আমাকে মিথ্যে বলে তাড়াতাড়ি অফিসে নিয়ে এসেছে। আসার পর থেকেই আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে। রিয়া রিকের সাথে কোনোভাবে যুক্ত আছে। ও প্ল্যান করে আমার ক্লোজ হবে আয়েশাকে দেখানোর জন্য। আমি ওকে অ্যাভয়েড করার জন্য কফি আনতে পাঠিয়েছিলাম, তখন দেখলাম কফি না নিয়ে ফোন করে কাউকে একটা বলল এই প্ল্যানটার ব্যাপারে। ও এখন কফি আনতে গেছে, তাই তোকে সবটা জানলাম। আয়েশা এসব দেখে নিশ্চয়ই তোর বাড়িতেই যাবে, তুই চিন্তা করিস না, গার্ডদের ব্যাপারটা আমি বুঝে নেব। তুই জাস্ট ওকে সব সত্যিটা বলে দিস। আমি রাখছি। আহিল কলটা কেটেই ওর গার্ডদের মেসেজ করে দিল, আর রিয়া আসতেই ফোনটা রেখে দিল। ইন প্রেসেন্ট আয়েশা সবটা শুনে পাথরের মতো দাঁড়িয়ে আছে। মনে মনে আয়েশার যা যা প্রশ্ন ছিল সবকিছুর উত্তর পেয়ে গেছে আয়েশা এবার বুঝতে পারছে যে কেন রিক আহিলের থেকে লুকিয়ে বেরিয়েছে। অঙ্কুর, আহিল সবটা নাটক করেছে বোন, তুই ওর কথায় রাগ করিস না। আয়েশা, তা বলে ও এভাবে। আয়েশা কথা শেষ করার আগেই ওর পায়ের কাছে হুমড়ি খেয়ে একটা মেয়ে পড়ল। আয়েশা সেই দেখে পিছিয়ে আসতেই যাকে দেখল তাকে দেখে বলে উঠল, আয়েশা, রিয়া। আয়েশা কথা শেষ করার আগেই ওর পায়ের কাছে হুমড়ি খেয়ে একটা মেয়ে পড়ল। আয়েশা সেই দেখে পিছিয়ে আসতেই যাকে দেখল তাকে দেখে বলে উঠল, আয়েশা, রিয়া। রিয়া মাথা উঁচু করে আয়েশার দিকে তাকালে আর নিজের চোখের জল মুছে উঠে দাঁড়ালো আস্তে আস্তে, কিন্তু টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই আয়েশা ধরতে যায় আর কোথা থেকে আহিল সামনে এসে আয়েশাকে আটকে দেয়। আহিল আয়েশার দিকে ফিরে রয়েছে আর আয়েশার বাহ ধরে রেখেছে। এদিকে রিয়াকে কেউ না ধরায় রিয়া ঠাস করে আবার পড়ে গেছে। আহিল, তোমার ওকে ধরার কোনো প্রয়োজন নেই। ওর মতো পাপী মানুষকে ছুলে তুমি হয়তো অপবিত্র হবে না, কিন্তু ওর পাপগুলো ধুয়ে যাবে, যা আমি চাই না। আহিল কথাগুলো বলেই রিয়াকে মেঝে থেকে হেঁচকা মেরে টেনে তুলে দাঁড় করিয়ে বলল, আহিল, চুপচাপ সব সত্যিটা স্বীকার কর, না হলে আমি কি করতে পারি তুই ভালো করে জানিস। রিয়া, তুই আমাকে শুধু ভুল বুঝছিস। আহিল, ও লহ রিয়া, স্টপ দিস ননসেন্স, ওকে। রিয়া, আমি কিছু করিনি। আহিল, তার মানে তুই বলবি না, তাই তো? ফাইন, বলিস না, আমি বরং তোর বোনকে। আহিলকে থামিয়ে দিয়ে রিয়া বলে উঠল, রিয়া, না, আমার বোনকে কিচ্ছু করবি না প্লিজ, আমি বলছি সবটা। আহিল, দ্যাটস গুড। রিয়া, তুই আমেরিকার থেকে ফেরত আসার পর একদিন রিক আমাকে বলেছিল যে তোর বাড়ি যেতে। ও বলেছিল তুই নাকি বিয়ে করেছিস, কিন্তু আমি বিশ্বাস করিনি। ওর কথা মতো তোর বাড়িতে এসে দেখলাম সত্যি তুই আয়েশাকে বিয়ে করেছিস। আর রিক বলে দিয়েছিল আমায় তোদের মধ্যে সম্পর্ক কেমন তা জানো। আমি ওকে গিয়ে বলি, তাই ইচ্ছে করে আয়েশার রাস্তায় পা দিয়ে দিই আর ও তোর গায়ে কফিটা ফেলে দেয়, কিন্তু সেখানে আমি কিছু বুঝতে পারিনি। পরে যখন তুই আর আয়েশা তোর রুমে ছিলি, আয়েশা তোকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল সে সব, আর তুই আমাকে আয়েশাকে নিয়ে যা যা বলেছিস সব রিককে বলে দি। রিক সব শোনার পর কনফিউজ হয়ে যায় আর তারপর আয়েশার সাথে দেখা করার কথা ভাবে। এটা ছিল রিকের সেকেন্ড প্ল্যান। রিক ইচ্ছে করে আহিলকে দেখে আয়েশাকে জড়িয়ে ধরেছিল আর ওসব বলেছিল যাতে আহিলের আয়েশার প্রতি সন্দেহ আর অবিশ্বাসটা জোরালো হয়। সেটাই হয়েছিল। আহিল আয়েশাকে বিশ্বাস করেনি, কিন্তু সেই রাত্রে আহিল হোটেল গেছে এটা শুনে রিক আমায় বলল যাতে আমি আহিলের ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দিই। ড্রাগসের ফলে আহিলের কিছু মনে থাকবে না, তাই সেই সুযোগে আহিলের ক্লোজ হয়ে তার ছবি তুলে আয়েশাকে পাঠালে।
আহিলের মতো আয়েশার মনেও অবিশ্বাস জন্মাবে, কিন্তু সেই প্ল্যানটা ভেস্তে গেল। জ্যাক, আমার জন্য। রিয়ার কথার মাঝেই জ্যাক আর আরোহী সেখানে উপস্থিত হল। জ্যাক রিয়াকে কথা শেষ না করতে দিয়ে নিজেই বলে উঠল। এদিকে আহিল রিয়ার কথাগুলো শুনে রাগের পাশাপাশি অপরাধবোধ অনুভব করছে, মনে করছে এদের এই সামান্য ষড়যন্ত্রর কাছে আহিলের ভালোবাসা হেরে গেল। রিয়া, হ্যাঁ, সেটা রিককে জানাতে রিক ভীষণ রেগে যায় আর বলে পরের দিন জানো আমি আহিলের কাছে গিয়ে সবটা আয়েশার বিরুদ্ধে বলি, কিন্তু সেখানে জ্যাক আর আরোহী আহিলকে আমার বিরুদ্ধে প্রমাণ দিয়ে দেয় আর আমি চুপচাপ সরে এসে রিককে জানাতেই রিক বলে যে এবার সবকিছু ও করবে। এরপর আমি শুনতে পাই আয়েশার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেই দিনেই জ্যাককে কেউ মারার চেষ্টা করেছে। এসব শুনে আমি বুঝতে পারি যে এগুলো রিক করেছে, কারণ জ্যাকের জন্য ওর প্ল্যান ভেস্তে ছিল, তাই ও আমাকে বলেছিল যে জ্যাককে কোনো মতে ওর রাস্তা থেকে সরাবে। অঙ্কুর, আজকের প্ল্যানটাও নিশ্চয়ই রিকের, তাছাড়া আর কারই বা হবে। রিয়া, হমম, রিক আমাকে বলেছিল যে আহিলের ক্লোজ হতে, আর সেটা জানো আয়েশা নিজের চোখে দেখে, তাই আমি আহিলের জন্য কফি আনতে গিয়ে রিককে ফোন করি আর বলি ও জানো আয়েশাকে বলে দেয়। তারপর তো আহিল নিজে থেকেই আয়েশাকে ওসব বলে, আমি ভাবিনি এটা আহিলের প্ল্যান ছিল। কথাটা শুনে আহিল বাঁকা হাসল। রিয়া, আহিল, আহিল প্লিজ এবার আমার বোনকে ছেড়ে দে, আর আমাকেও যেতে দে প্লিজ, আমি তো সব বলে দিলাম বল। আহিল, এত সহজে কি করে তোকে যেতে দি বলতো, তোকে পেয়েছি কিন্তু রিককে তো পাইনি, আর তুই হলি রিকের ডান হাত, তোর দ্বারাই আমি রিকের কাছে পৌঁছাতে পারবো, তুই টেনশন করিস না, তোর বোনকে আমি কিছু করব না। রিয়া, তুই আমার দ্বারা রিকের কাছে পৌঁছাতে পারবি না, ও আমার সাথে দরকার পড়লে কন্ট্যাক্ট করে, তাও আবার আলাদা আলাদা নম্বর দিয়ে, লোকেশন ট্র্যাক করার ও উপায় নেই, কারণ ও যে জায়গায় দাঁড়িয়ে কল করে, কল করার পর সে জায়গায় সিমটা ফেলে দেয়। আহিল, গার্ডস, ওকে নিয়ে যাও আর ওর বোনকে ওর সাথেই রেখো। গার্ডরা রিয়াকে নিয়ে চলে যেতেই জ্যাক বলে উঠল। জ্যাক, এত দেখছি আমার থেকে ও উপরে যায় বুদ্ধিতে, যেখানে আমার থেকে বুদ্ধিতে উপরে যায় সেখানে তো আহিলের কোনো প্রশ্নই ওঠে না, ও তো আস্ত একটা কুলুর বলদ। আহিল, জ্যাক কক, একটু বেশি কথা বলছিস না তুই? দাঁতে দাঁত চেপে। জ্যাক, চিল্লাবি না একদম, আমি বুদ্ধি না খাটালে তুই বৌদিকে আরও অবিশ্বাস করতিস আর রিয়ার বিরুদ্ধে প্রমাণ পেতিস না, কত ভালো বল আমি। আরোহী, রিয়ার বিরুদ্ধে প্রমাণ দিতে পেরেছ আমার বুদ্ধিতে, এটা তুমি ভুলে যাচ্ছ জ্যাক। জ্যাক, হ্যাঁ হ্যাঁ, আমাদের দুজনের বুদ্ধিতে। আরোহী, আমি তোমাকে প্রথম থেকে সাহায্য না করলে কি করতে তুমি হম? জ্যাক। আহিল, জ্যাক তুই বোধ হয় সেদিনের তোর অবস্থাটার কথা ভুলে যাচ্ছিস, হাতের স্লিভস গোটাতে গোটাতে। জ্যাক, আমার ও হাত আছে বলে দিচ্ছি, শুধু তো মারতেই পারিস, বুদ্ধি তো নাই, ভীমের বাচ্চা একটা। আহিল, হোয়াট ডু ইউ মিন বাই ভীমের বাচ্চা? জ্যাক, কখনো মহাভারত দেখিস নাই? আহিল, তুই মহাভারত ও দেখে বসে আছিস? অঙ্কুর, আহা, সেটা বড় কথা নয়, বড় কথাটা হলো জ্যাক যা বলেছে তা একদম পিওর সত্য। আহিল, তবে রে? ব্যাস তিনজনে মিলে সারা ড্রয়িং রুম দৌড়ে বেড়াচ্ছে আর ওদের দেখে সবাই হাসছে। আয়েশার তো হাসি থামার নামই নেই, যখন থেকে আহিলকে জ্যাককুলুর বলদ বলেছে তখন থেকে আয়েশা হেসেই চলেছে খিল খিল করে। আহিল দৌড়াতে দৌড়াতে থেমে গেল আয়েশার হাসির শব্দ শুনে। আহিল কতদিন পর আয়েশার এমন মন খুলে হাসি দেখছে। আহিলের ডান কাঁধে জ্যাক হাত রাখল আর বাম কাঁধে অঙ্কুর। আহিল ওদের দিকে তাকিয়ে নিজের দুহাত দুজনের কাঁধে রাখল আর তিনজনে হেসে দিল। সবাই মিলে হাসি ঠাট্টা করে খেতে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, এবার পালা বাড়ি যাবার। আহিল আয়েশার রুমে গেল আর গিয়ে দেখল আয়েশা একমনে জানলার বাইরে তাকিয়ে আছে। আহিল পিছনে এসে দাঁড়াতেই আয়েশা বলে উঠল, আয়েশা, আপনি চলে যান, আমি আপনার সাথে ফিরব না।
আয়েশার মুখ থেকে আপনি ডাকটা শুনে আহিলের ভীষণ খারাপ লাগল, তার থেকেও বেশি কষ্ট হল যখন আয়েশা বলল ও আহিলের সাথে ফিরবে না। আহিল বলল, আহিল, আয়ু। আয়েশা, প্লিজ। আহিলকে থামিয়ে দিয়ে, আয়ু নামে আপনি আমায় আর ডাকবেন না, আপনার এই অধিকারটা আপনি হারিয়ে ফেলেছেন। আমি তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাকে আপনার সাথে কোনো দিক দিয়েই মানায় না, তাই আমি আপনার সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই। আপনার আর আমার কোনো সম্পর্ক নেই আজ থেকে। আহিল আয়েশার কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। আহিল তো ইচ্ছে করে ওসব বলেছিল, ওই সব তো প্ল্যানের একটা অংশ ছিল যা আয়েশা জানে, তারপর ও কেন এমন করছে আয়েশা। আহিল, আয়ু, থেমে গেল। আয়েশা, তুমি তো সবটা জানো, আজ আমি যা যা বলেছি তা না বললে রিয়াকে কিভাবে ধরতাম বলো। আয়েশা, জানি, আমি আপনার আজকের কথা নিয়ে কিছু বলছি না, কিন্তু একবার ভেবে দেখুন প্ল্যানের অংশ হলেও কথাগুলো কিন্তু সত্যিই বলেছেন আপনি। আহিল, আয়েশা প্লিজ। আয়েশা, আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না। এতদিন আমি আপনাকে ভালোবেসে এসেছি, বিশ্বাস করে এসেছি, আর আপনি দিনের পর দিন আমায় সন্দেহ করে এসেছেন, অবিশ্বাস করে এসেছেন। ভালোবেসে কি এটাই পাওনা ছিল আমার? অনেক তো সহ্য করলাম, যা করিনি তার শাস্তি দিয়েছেন আপনি আমায়। আমি যা যা স্বপ্ন দেখেছিলাম আপনাকে আর আমাকে নিয়ে তা আপনি এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেননি, এরপরেও আপনার সাথে সংসার করার কথা বলছেন। পারবো না আমি। যেই মানুষটা আমাকে এক মুহূর্তেই জন্য বিশ্বাস করেনি সে কোনো দিন আমায় ভালোইবাসেনি। চলে যান আপনি, চলে যান। আয়েশা কান্নায় ভেঙ্গে পড়ল, আর আয়েশার প্রত্যেকটা কথা আহিলের মনকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, তার ফলস্বরূপ আহিলের চোখের জল। আজ শুধু আয়েশা নয়, আহিল ও কাঁদছে। আহিল নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আহিলের মনেও তো এই প্রশ্ন এসেছিল, যেখানে আহিল আয়েশাকে বিশ্বাস করেনি সেখানে সত্যি কি আহিল ভালোবেসেছিল? আজ আয়েশা সেই উত্তর দিলও না। আহিল ভালোবাসেনি, তাই আহিল আর কিছু বলল না, চুপচাপ আয়েশার ঘর থেকে বেরিয়ে গেল। আহিল আয়েশাদের বাড়ি থেকে বেরিয়ে একটা পার্কের বেঞ্চে নিচের দিকে তাকিয়ে বসে রয়েছে। হঠাৎই নিজের পাশে কাওর উপস্থিতি টের পেল আহিল। পাশে তাকিয়ে দেখল অঙ্কুরও বসে আছে ওর মতোই। অঙ্কুরের দিকে তাকাতেই অঙ্কুর বলল, অঙ্কুর, কি এত ভাবছিস বলতো? তুই যখন থেকে বসে আছিস আমিও তখন থেকেই বসে আছি। বসে বসে মশাগুলো আমার গায়ের হাফ রক্ত সাবার করে দিল, আর তোর কোনো পাত্তাই নেই। কি অঙ্কুরের কথা শেষ হওয়ার আগেই আহিল অঙ্কুরকে ঝাপটে ধরল। অঙ্কুর ও আহিলকে জড়িয়ে ধরতেই বুঝলে আহিল কাঁদছে। আহিল আর আয়েশার মধ্যে যে সবকিছু ঠিক নেই তা অঙ্কুর বুঝতে পেরেছে যখন রিয়ার বলা কথাগুলোর সময় আহিল মাথা নিচু করেছিল, আর আহিল যখন চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরায় তখন সেটা অঙ্কুরের চোখে পড়ে। অঙ্কুর আয়েশার ঘরের দিকে এগোতেই দেখতে পেয়েছিল আয়েশা কাঁদছে, তাই অঙ্কুর আহিলের পিছনে চলে আসে। অনেক দিন পর দুই বন্ধু একসাথে হয়েছে। যেই আহিলকে ছড়া অঙ্কুর এক দণ্ড থাকত না, বন্ধুত্ব হওয়ার পর থেকে তাকে ছেড়ে এতদিন থেকেছে, তার ওপর আবার এত ভুল বোঝাবুঝি। আহিলকে সোজা করতেই আহিল অঙ্কুরের থেকে সরে আসে আর মাথা নিচু করে বলে ওঠে, আহিল, আমাকে ক্ষমা করে দে অঙ্কুর। আমি তোর বোনকে ভালো রাখতে পারিনি, ওকে ভালোবাসতে পারিনি, শুধু কষ্ট দিয়েছি, অবিশ্বাস করেছি। অঙ্কুর, কে বলল তুই আমার বোনকে ভালোবাসতে পারিসনি? তুই যদি আশুকে ভালো না বাসতি তাহলে ওই ছবি ভয়েজগুলো দেখা বা শোনার পর আমেরিকা থেকে বিয়ে করতিস না। তুই বিয়ে করেছিলি আশুকে নিজের করে রাখার জন্য, যা শুধু ভালোবাসলেই মানুষ করে। আহিল, না রে, যেখানে বিশ্বাস নেই সেখানে আর যাই হোক ভালোবাসা থাকতে পারে না। আমার উচিত ছিল ওকে বোঝা, ওকে বিশ্বাস করা, যার কোনো টাই আমি পারিনি। আমি ওর যোগ্য নই। অঙ্কুর, আহিল, তুই তো সময় পাসনি ওকে বোঝার। তোর সাথে আমার বন্ধুত্ব হওয়ার পর তুই যখন আশুকে দেখিস তোর ওকে ভালো লাগে, আস্তে আস্তে বুঝতে পারিস তুই ভালোবাসিস আশুকে। এরপর আমি জানলাম, আর তারপর আশু।
যেই সময়টা তোর আর আশুর একসাথে থাকা উচিত ছিল, একে অপরকে সময় দেওয়া উচিত ছিল, ঠিক সে সময় আনি থেমে গেল। সে সময় তুই আমেরিকা চলে গেলি, আর সেখানে গিয়ে তুই যেগুলো দেখেছিস সেগুলো দেখার পর যে কেউ অবিশ্বাস করবে। হ্যাঁ মানছি তোর আশুকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল, বাট তুই তো পারতিস ওকে ভুল বুঝে অবিশ্বাস করে ছেড়ে দিতে। যখন আমরা কাউকে অবিশ্বাস করি তার সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিই, কিন্তু তুই কি করেছিস? আশুকে নিজের সাথে বেঁধে ফেলেছিস, ওকে আগলে আগলে রেখেছিস যাতে ও তোকে ছাড়া অন্য কারোর কাছে যেতে না পারে। আহিল, এক একজনের ভালোবাসা এক এক রকম হয়, আর আশু নিজেও খুব ভালোভাবে জানে তোর থেকে বেশি ভালো ওকে কেউ বাসতে পারবে না, তাই জাগিয়ে আশুর অভিমান ভাঙা। আহিল অঙ্কুরের কথায় সাহস পেল আর অঙ্কুরকে বলল, আহিল, তার জন্য তো একটা টেরা প্ল্যানের দরকার। অঙ্কুর, টেরা প্ল্যান মানে? আহিল, তোর বোন তো আর এত সহজে মানবে না, তাই টেরা প্ল্যানের দরকার। হিহি। অঙ্কুর কিছুক্ষণ ভাবল, তারপর আহিলকে কিছু বলতে নিলেই দেখল আহিল গায়েব। অঙ্কুর, উফ, এই জন্যই এই দুটোর মধ্যে এত ঝামেলা, খুনসুটি আর গেল না। কিছুক্ষণের জন্য অঙ্কুর থেমে গেল। অঙ্কুরের চোখে ও আজ জল। অঙ্কুর ভাবছে, আজ ও নিজে যেমন আহিলকে বোঝাতে পারল, তেমন যদি ওকেও বোঝাতো তাহলে হয়তো আজ আনিকা ওর সাথে থাকত, ওর পাশে থাকত। অঙ্কুর, আনিকা, আমি তো তোমাকে ভালোবেসেছি, এখনো ভালোবাসি, তুমি তো জানতে। আমার মাথা গরম হয়ে গেলে, আমি রেগে গেলে কি বলি না বলি তার ঠিক থাকে না, তাহলে কেন আমার রাগের মাথায় বলা কথাগুলো ধরে নিলে আর চলে গেলে আমায় ছেড়ে? আমাকে একটা শেষ সুযোগ ও দিল না তোমায় ফিরে পাওয়ার। আমি যে আর পারছি না তোমাকে ছাড়া থাকতে, পারছি না। অঙ্কুর চিৎকার করে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। আয়েশা মেঝেতে হাঁটু মুড়ে বসে রয়েছে আর নিজে নিজেই বলছে, আয়েশা, বেটা বদ, খচ্চর, গন্ডার, বিলাই, কুত্তা, ভামবিড়াল, ভোদর, আমেরিকান হনুমান, বিলাতি লাল মুখপোড়া হনুমান, আমি যেতে বললাম আর চলে গেল। আহিলের বাচ্চা কাহিল, তোকে তো আমি দেখে নেব কোথায়। আমি রাগ করেছি, আমায় আদর করে রাগ ভাঙাবে, তা না করে আমার কথা শুনে চলে গেল, একবার বকাও দিল না। আপনি বলেছি দেখে, ধুর, ভালো লাগে না, আর কথাই বলবো না আমি। ও কি জানে না আমি ওকে কতটা ভালোবাসি? ওর কি করে মনে হলো আমি ওর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব? আমি তো জানি ও আমায় কতটা ভালোবাসে। ও যেগুলো দেখেছে শুনেছে, ওর জায়গায় আমি থাকলে হয়তো আমিও এক ভুল করতাম। আমরা সবাই একটা ষড়যন্ত্রর শিকার হয়েছি। বেটা বদপোলা আমায় এগুলো জোর করে না বুঝিয়ে আমার কথাগুলো মেনে নিয়ে চলে গেল। অন্য সময় আমার কোনো কথা শোনে না, আর আজ দেখো আসুক বেটা বদ বিলাতি হনুমান আমায় নিতে, ঝাড়ু পিটা করব। এইসব কথা বলতে বলতেই আয়েশার কানে গাড়ির হর্নের আওয়াজ এলো। আয়েশার মনে পড়ে গেল যখন প্রথম আহিলের সাথে ওর ঝগড়া হয়েছিল, তখন আহিল এভাবেই ওর ব্যালকনির সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকত। আয়েশা সঙ্গে সঙ্গে চোখ মুছে উঠে দাঁড়ালো আর দৌড় দিয়ে ব্যালকনিতে চলে গেল। আয়েশা ব্যালকনিতে এসে দাঁড়াতেই দেখল আহিল গাড়ির ছাদে পা ভাঁজ করে ডানকুনুই হাঁটুর ওপর ভর দিয়ে গালে হাত দিয়ে বসে রয়েছে। আয়েশাকে দেখেই হাতটা গাল থেকে সরে গেল আর আহিল একটা টাস্কি খেল। এটা দেখে আয়েশার হাসি পেলেও আয়েশা নিজেকে কন্ট্রোল করে নিল আর মনে মনে বলল, আয়েশা কন্ট্রোল, আয়েশা কন্ট্রোল, বেটা আহিলকে তোকে কাহিল করতে হবে। রেগে মুখ ফিরিয়ে নিল। আহিল লাফ দিয়ে নামল আর দোকানে হাত দিয়ে দাঁড়ালো আর উঠবোস করতে শুরু করল। আহিল সমানে উঠবোস করছে আর বলছে, আহিল, আয়ো বেবি, আয়ো বেবি, এবার থেকে তোমার কথা না শুনে কোনো কথা বিশ্বাস করব না। আই প্রমিস, এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ আয়ো বেবি। আই সোয়ার, আমি আর কোনো দিন তোমায় ভুল বুঝব না। তুমি যদি সাদাকে কালো বলো আর কালোকে সাদা, সেটাও বিশ্বাস করব। ইভেন তুমি যদি বলো আমি ওবামা কিংবা ওসামা বিন লাদেনের থেকেও খারাপ দেখতে, সেটাও মেনে নেব, বাট ক্ষমা করে দাও প্লিজ। আয়েশার তো ভীষণ হাসি পাচ্ছে এসব দেখে, কিন্তু তাও হাসছে না। একবার আহিলের দিকে তাকাচ্ছে আর একবার মুখ ফিরিয়ে নিচ্ছে। আহিলের শেষ কথাটা শুনে আর হাসি চেপে রাখতে পারল না, তাই হেসেই দিল।
আর আহিল আয়েশার হাসি দেখে স্থিরভাবে দাঁড়িয়ে গেল কিন্তু কান থেকে হাত নামায়নি। আয়েশার হাসি দেখে আহিল ও হাসছে হালকা। আয়েশা হাসতে আহিলের দিকে তাকালো আর আহিলকে কান থেকে হাত নামিয়ে গাড়ির ভিতর থেকে একটা লাল গোলাপ ফুলের বুকেট হাতে নিয়ে এক হাঁটু গেড়ে বসল আর চিৎকার করে বলল, আহিল, আই লাভ ইউ আয়েশা। আই লাভ ইউ আ লট। উইথাউট ইউ আই ক্যান্ট ইমাজিন মাইসেলফ। I promise you I will never leave you alone. You are my soulmate. I love you forever and ever and ever. Please don't leave me alone. I can't live without you. আয়েশা কিছু বলতে পারছে না, সবকিছু জানো স্বপ্ন মনে হচ্ছে। আয়েশা কি উত্তর দেবে বুঝতে পারছে না, বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে খুশির চোটে। আয়েশা কিছু বলতে যাবে ঠিক তখনই আহিল উঠে দাঁড়ালো আর দুদিকে হাত ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আহিল, আই লাভ ইউ আয়েশা। আয়েশা আহিলের পাগলামি দেখে হেসে পাশে তাকাতেই আতকে উঠল। আয়েশা শুধু বলল, আয়েশা। আহিল বলল। আয়েশা আর কিছু বলবে তার আগেই দ্রুত গতিতে আসতে থাকা একটা গাড়ি আহিলকে মেরে দিল আর আহিল ছিটকে পড়ল। আহিলের চোখ দুটো আস্তে আস্তে বুজে আসছে। আহিল আবঝা চোখে দেখতে পাচ্ছে আয়েশা ওর ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। চলবে।